6 সপ্তাহ যুদ্ধের পর আজ আলোচনার মঞ্চে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। ইসলামাবাদের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ সংসদে 91 বিল পাস। ফের বিরোধী দলের ওয়াকআউট। 15 এপ্রিল পর্যন্ত অধিবেশন মুলতবি। রোহিঙ্গা ক্যাম্পের প্রতিদিন জন্ম নেয় 95 শিশু। উচ্চ জন্মহার দেশের জন্য মরার উপর খাড়ার ঘা। জন্ম নিয়ন্ত্রণে শরণার্থীদের অনাগ্রহ। এবং গভীর রাতেও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। ডিজেল সংকটে ব্যাহত চাষাবাদ, শঙ্কায় কৃষকরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইন প্রণেতা। এদিকে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন পাকিস্তানের এই বৈঠকের দিকে। আপত্তি সত্ত্বেও বিল পাস করায় সংসদে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার রাতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাসের পর বিরোধী দলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন। ঘটনাবহুল এদিনে পাশ হয় 26 বিল। সব মিলিয়ে চলতি অধিবেশনে 91টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ সংসদে পাশ করা হয়েছে। গণভোট অধ্যাদেশ পাস না হয় কার্যকারিতা হারিয়েছে। এর আগে অধিবেশনের শুরুতে 300 বিরোধীর বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, জ্বালানি খাতে অতিরিক্ত 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। মনিরুল ইসলামের প্রতিবেদন। সরকার আর্থিক খাতের সুশাসন। সংসদ অধিবেশনের 13তম দিন ছিল ঘটনাবহুল। এদিন পাশ হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ 26 বিল, যা দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু বিপত্তি বাধে বিরোধী দলের আপত্তি নিয়ে। প্রধান বিরোধী দলীয় নেতার অভিযোগ, এ বিলটি পাশের পর তাদের মতামত আমলে নেওয়া হয়নি। অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন। কিন্তু ওনারাই এবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ। এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না। আর এসব কারণেই সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দিয়ে বের হয়ে যান বিরোধী দলের সদস্যরা। তখন সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এ নিয়ে প্রথম অধিবেশনে 4 বার সংসদ বর্জন করেন তারা। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। যদিও বিরোধী দলকে নানান যুক্তিতর্ক তুলে ধরে বোঝানোর চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এমনকি খোদ স্পিকারও। তারপরও মন গলেনি প্রধান বিরোধী দলের। আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে? সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। এক একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী তুলে ধরেন আওয়ামী সরকারের দুর্বৃত্তায়নের কথা। বলেন, এসব চ্যালেঞ্জ কাটিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, 13তম দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক আইন সংশোধন এবং সাইবার সুরক্ষা সহ মোট 26টি বিল পাশ করা হয়। আগামী 15 এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। আগামী 15 এপ্রিল 2026, 2রা বৈশাখ 1433 রোজ বুধবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
সংসদে সংরক্ষিত নারী আসনে ফর্ম বিক্রি ও জমা চলছে। শুক্রবার প্রথম দিনে ৫ শতাধিক ফর্ম বিক্রি হয়। আগামীকাল শেষ হবে বিক্রি ও জমাদান। এদিকে যোগ্যতা ও সক্ষমতাকে প্রাধান্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফর্ম বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন অগ্রাধিকার পাবেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন ও নিপীড়নের শিকার নারী নেত্রীরা। আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তিনি আরো জানান, প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে জুলাই আন্দোলনের ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা। আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন। মনোনয়ন ফর্ম সংরক্ষণ করতে আসা নারী নেত্রীরা বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ত্যাগী, নিবেদিত, আন্দোলন সংগ্রাম, হামলা মামলায় নির্যাতিত সেই সমস্ত নারীদেরকে এখানে বেছে নেবে, মূল্যায়ন করবে। আমরা আমাদের দলের ভালো আশা করি, এটাই আমার কামনা। আমি মনোনয়ন প্রত্যাশী, 100% মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি যে এই দলটির পাশে থেকে, দলটির সাথে থেকেই আমি বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে ক্ষমতা, দায়িত্ব দেন আমি সেই দায়িত্বটা আরো সম্প্রসারিত করতে পারব। এবার সংরক্ষিত নারী আসনে 36টি আসন পাবে বিএনপি ও তাদের মিত্ররা। জোটে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি। আগামী 11 এবং 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা নেওয়া হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকটে গভীর রাতেও রাজধানী পাম্পগুলোতে লেগে থাকে যানবাহনের দীর্ঘ লাইন। কেউ 5 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী পাচ্ছে না তেল। দীর্ঘক্ষণ এই লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্তও হয়ে পড়েছেন অনেকে। এতে করে তাদের পেশাগত জীবনেও পড়ছে বিরূপ প্রভাব। মুদাসির আলীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম খোকন। যানবাহনের এই দীর্ঘ সারি কেবলই জ্বালানি তেলের জন্য, অথচ ঘড়ির কাঁটা তখন রাত 1টা। রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশনে অকটেন ডিজেলের জন্য এই লাইন গিয়ে ঠেকেছে মহাখালী পর্যন্ত। কেউ বিকেল থেকে, কেউ বা লাইনে দাঁড়িয়ে আছেন রাত 8টা থেকে। যা তেল পাচ্ছেন তা দিয়ে 2 দিন চলে, তারপর আবারও সেই অপেক্ষা। এভাবে তারা ক্লান্ত হয়ে পড়ছেন। 4টা থেকে দাঁড়িয়ে আছি, এই এখন নিলাম। আমরা লাইনে দাঁড়াইছিলাম তো 4:30 এখন তেল পাইলাম আর কি। এর আগে আসছিলাম 4 ঘন্টা লাগছে, আজকে 4.5 ঘন্টা লাগবে। 8 ঘন্টা 7 ঘন্টা লাগতেছে তেল নিতে। ব্যক্তিগত ও পেশাগত জীবনেও পড়ছে এর প্রভাব। সময় মতো অফিস করতে কিংবা বাসায় যেতেও লাগছে অনেক সময়। সবচেয়ে বেশি লোকসান গুনছেন পেশাগত চালকরা। 8-9 ঘন্টা দাঁড়ায় যদি তেল নিতে হয় তাহলে আমরা সকালে কাজে যাব কিভাবে? কালকে সারাদিনে 10টা তেল লইছি, তো আমরা তো একটা টিপ লিয়ে গেলে 10টা তেল কয় কিলো গাড়ি চালামো। আমরা এই যে রাইদের বাজে কটা, আমরা এই জায়গায় লঙে টিপ ধরছি, আমরা যদি না যেতে পারি তো কি করবো? রাজধানীর আসাদ গেটে অবস্থিত সোনার বাংলা ফিলিং স্টেশনেও একই চিত্র। রাত 1:45টার সময়ও যানবাহনের এত উপস্থিতি। আমি আসছি হচ্ছে 8:30টার দিকে, আর এখন 2টা বাজে। 5 ঘন্টা দাঁড়ানোর পরে 500 টাকার তেল। আবার ধরেন আমার একদিন পরে এসে আবারও 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। তাহলে আমি রোজ যদি 5 ঘন্টা করে দাঁড়ায় আমাদের সময়গুলো নষ্ট করি, আমাদের সময়ের কি কোনো দাম নেই? এদিকে রাত 2:30টায় মিরপুর 1 নম্বরে স্যাম অ্যাসোসিয়েটস ফিলিং স্টেশনের সামনে গিয়ে দেখা যায় ডিজেলের জন্য বাসের সারি, কিন্তু পাম্প বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। যদিও বাস চালক ও মালিকদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও দিচ্ছে না জ্বালানি সরবরাহ। মাত্র এসে দাঁড়াইছে আর তেলছে। এখন 2টা বাজে, 25টা গাড়ির পিছিয়ে সিরিয়াল, এখন মুখে আছে আর একটা গাড়ির পিছনে, এখন কার তেল দিব না। প্রথমে বলতো অন্যদিকে যেতাম, অন্য ব্যবস্থা 4 ঘন্টা বহার রেখে যদি সারা রাত পার করে এখন কয় তেল নাই, এখন কই যাবো? ট্যাঙ্কি চেক করেন, যদি তেল না থাকে আমরা কেউ লোবো না।
সেই তেল থেকে অবশ্যই আঙ্গ দেওয়া লাগবে। তবে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ না থাকায় বন্ধ রেখেছেন তারা, যদিও তাদের কেউই ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ডিজেল সংকটের সেচ কার্যক্রম ব্যাহত হয় বোরো ধান ও পাট উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার কৃষকেরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে আর্থিক চাপের পাশাপাশি ফসলের ফলন নিয়েও উদ্বেগ বাড়ছে তাদের মধ্যে। আশরাফুল ইসলাম জয় ও মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে ডিজেল সংকটের ব্যাপক প্রভাব পড়েছে কৃষিখাতে। চলতি মৌসুমে জেলায় 1,41,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে 52,702 হেক্টর জমিতে চলছে 36,117টি ডিজেল চালিত সেচ পাম্প। তবে জ্বালানি সংকটের কারণে ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ এই সময়ে বাঘাবাড়ী ওয়েল ডিপো সহ জেলার 24টি পাম্পে ডিজেলের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। সেচ দিমু, সেচের তেল নাই, তেলের সংকট হয়ে আছে গা। আমরা তেল পাইতেছি না, কিন্তু তেল যারা অবৈধ পথে যারা ব্যবসা করছে তারা ঠিকই তেলগুলো নিয়ে সংগ্রহ করে তারা বেশি দামে বিক্রি করতেছে। কৃষকদের প্রত্যয়ন সাপেক্ষে ফুয়েল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। সরকার কৃষিকে বা বোরোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্দেশনা প্রদান করেছেন। আমরা উপজেলা সেচ কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। এদিকে জ্বালানি মজুদ বা কৃত্রিম সংকট ঠেকাতে সকল ফিলিং স্টেশন মনিটরিং এর আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। বিশেষ করে কৃষকদের কৃষি স্বার্থ রক্ষাতে এবং কৃষি উন্নয়নের যাতে বিশেষ করে সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য আমরা ট্যাগ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা ওনারা কাজ করে যাচ্ছেন। এদিকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। জেলার 31টি পেট্রোল পাম্পে তেল সংকট থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। তেল সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। 500 টাকা দিতে চাইছে, আমি রিকোয়েস্ট করি 1000 টাকা তেল নিলাম। বললাম 200 টাকা দেন, তাও তারা অরাজি। আমরা ধান উৎপাদন না করলে দেশের মানুষ খাবে কি? খাদ্য সংকটের মূলে আছে জ্বালানি তেলের সিন্ডিকেট। তেল যাতে কৃষক সাশ্রয় ভাবে পায় সেটাই চাই। এছাড়া খোলা বাজারে 1 লিটার পেট্রোল 250 থেকে 300 টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। লাইনে দাঁড়ায় থাকে 200 টাকা বা 500 টাকা তেল নিতে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভোগান্তিকর। মাত্র 200 টাকা তেল পাইছে, যদি এইভাবে তেল পায় তাহলে তো আমাদের চাকরি বাকরি করে চলা খুব কষ্ট হয়ে যাবে। এ সংকট দীর্ঘায়িত হলে বোরো ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই কৃত্রিম সংকট রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের 18 নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী, যার মধ্যে বাংলাদেশিও আছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, গোল্ড অটাম নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়। এরপর তাদের নৌসেনারা সেটির কাছে ছুটে যায়। ওই জাহাজ থেকে 18 নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু ওই জাহাজ ও নাবিকেরা কেন সাহায্য চেয়েছিলেন সেটি এখনও জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী। ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত 4 শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত 4 শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরিদপুর জেলায় নতুন করে 17 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা।
প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলার হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিটা উপজেলাতে 5টা শয্যার একটা করে আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। সদর হসপিটালে 10 শয্যার এবং সৈয়দ নজরুলও 10 শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো যাবে। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশুর অধিকাংশের বয়স 6 মাস থেকে 3 বছরের মধ্যে। বাড়তি রোগীর চাপ সামলাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাম ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বরগুনা সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। নানা সংকটে চিকিৎসা সেবা নিতে হিমশিম খাচ্ছে রোগীরা। সারা দেশের মতো নরসিংদীতেও আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন নতুন উপসর্গ নিয়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে রোগীরা, যাদের অধিকাংশই শিশু। 5 বছরের কম বয়সী বাচ্চা, তাদের ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 82% যারা হাম আক্রান্ত হয়েছেন তার মধ্যে 82%ই 5 বছরের নিচে। সুতরাং আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে শিশু বাচ্চাদের বা 5 বছর নিচের বাচ্চাদের অধিকতর বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রোহিঙ্গা ক্যাম্পে আশঙ্কাজনক হারে বাড়ছে নবজাতকের সংখ্যা। কক্সবাজারে উখিয়া ও টেকনাফে 33টি আশ্রয় শিবিরে প্রতিদিন গড়ে 95টি শিশু জন্ম নিচ্ছে। জনসংখ্যার এই বিস্ফোরণ পরিবেশ ও সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। প্রায় 13 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঘনবসতিপূর্ণ এলাকায় জন্ম নিয়ন্ত্রণ এখন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লাফিয়ে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা। কক্সবাজারের উখিয়া টেকনাফ জুড়ে 33টি ক্যাম্পে 13 লাখের বেশি শরণার্থী অবস্থান করছে। 2017 সালের 25 আগস্ট পরবর্তী 3 মাসে মিয়ানমারের সেনা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লক্ষাধিক রোহিঙ্গা। গত 8 বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় 4 লাখ। ক্যাম্পগুলোতে 24 ঘন্টায় 130 থেকে 135 জন, অর্থাৎ ঘন্টায় প্রায় 5 জন শিশুর জন্ম হচ্ছে। বছরে ক্যাম্পের জনসংখ্যা বাড়ছে প্রায় 50,000। এতে ক্যাম্পের জায়গা ও সম্পদের সংকট বাড়ছে। দিনে বাড়ে চিন্তা। বাস্তব অবস্থা এমন যে জনগোষ্ঠী হিসেবে স্থানীয়রা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। ফলে রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত শিশু জন্মদান স্থানীয়দের আরো ভাবিয়ে তুলছে। এমনিতেই তারা শ্রমবাজার দখল করছে, গাছপালা, পাহাড়, বন উজাড় করেই চলছে। তারপরও প্রতিদিন নতুন শিশুর আগমনে শঙ্কায় রয়েছে এলাকাবাসী। এই উখিয়া টেকনাফে জনসংখ্যা অধিক হওয়ার কারণে আমরা স্থানীয়ভাবে দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ নিয়ে মানবতার জীবনযাপন করছি। আমরা এখন রোহিঙ্গাদের চেয়ে আমরা এখানে সংখ্যালঘুর মতো হয়ে গেছি। আমরা আসলে বলতে গেলে আমরা এখানে সংখ্যালঘু। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের তথ্য মতে এখন পর্যন্ত 3 লাখ রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সময়ের প্রয়োজন বলে জানান চিকিৎসক। এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে যেমন একটা লং টার্ম ভিত্তিতে, তারপরে আমাদের ফ্যামিলি প্ল্যানিংটা আমরা যেটা অ্যাক্টিভ অ্যাচিভ করতে পারছি, এখানেও আমরা পারবো, বাট একটু টাইম লাগবে, কারণ মাত্র তো 7-8 বছর হলো। জন্মহার কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ, এমনটাই মনে করেন সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় ফরিদপুরের চন্দ্রবাসন উপজেলার প্রবাসী দীপালি আক্তার নিহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে তিনি নিহত হয়েছেন। ঘটনার দিন দীপালি আক্তার তার মালিকের পরিবারের সঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছিলেন। এ সময় বৈরুতে ভয়াবহ ইসরায়েলি এয়ার স্ট্রাইক হামলা হয়। শুক্রবার রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন প্রবাসী নারীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এছাড়া বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দীপালি আক্তারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
কুষ্টিয়ায় ডাক্তার সেজে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। কুমারখালীতে ভুয়া সিল প্যাড ব্যবহার করে 3 বছর ধরে দিচ্ছেন চিকিৎসা। মাত্র 3 মাসের আরএমপি প্রশিক্ষণ, আর তাতেই নামের আগে লিখছেন ডাক্তার। এলাকায় খুলে বসেছেন চেম্বার, ব্যবহার করছেন সিল ও প্যাড। এখানেই শেষ নয়, সেবার নামে দিচ্ছেন ভুল চিকিৎসা। দ্রুত বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। যথাযথ ব্যবস্থায় আশ্বাস দিচ্ছেন কর্তৃপক্ষ। পার্থসারথী ঘোষের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। কুষ্টিয়ার কুমারখালী শিলাদহ ইউনিয়নের বেলগাছি বাজারে ছোট্ট একটি রুমে প্রায় 3 বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। নিজেকে চিকিৎসক পরিচয় দেয়া ইব্রাহিম বছর কয়েক আগেও মসজিদের ইমামতি করতেন। একটি কলেজ থেকে সাধারণ ডিগ্রি সম্পন্ন করলেও চিকিৎসা বিষয়ে নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। শুধু আছে কুষ্টিয়ার একটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া মাত্র 3 মাসের আরএমপি প্রশিক্ষণ, আর এতেই তিনি বনে গেছেন চিকিৎসক। তার দেয়া ভুল চিকিৎসায় অন্তত 10 শিশুর জীবন এখন বিপন্নের পথে। চুলকানিজনিত সমস্যায় দেয়া ইঞ্জেকশনে তসলিমা নামের এক ভুক্তভোগী নারীর 4 সন্তানের শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের জটিল রোগ। চিকিৎসা করার পরে যে 4টা বাচ্চারই খাওয়া দাওয়া বন্ধ, খালি শুধু বমি করে, সব ফুলে যাচ্ছে, মোম বাড়া যাচ্ছে, মুখি হলেন, আর এইসব যে জায়গায় ওষুধ ভরেছে আপনার সব দাগ হয়ে যায় সাদা। অভিযুক্ত ওই ভুয়া চিকিৎসকের প্রতারণার শিকার হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী 9টি পরিবার। চুলকানি ঠিক হয়ে গেছে, কিন্তু যে মেয়ের মুখে লোম বেরোইছে আর হচ্ছে 2 টেবি ফুলে গেছে। ইনজেকশন দিয়েছে, ভুল ওষুধ খাওয়ায় এরকম অবস্থা হয়েছে। আমার বাবু 1-1.5 মাস ভাত খায় না। ভুল ট্রিটমেন্ট দিয়ে এর সমস্যা বেশি বাড়েছে। এখন আমরা এর বিচার চাচ্ছি। ডাক্তারের সর্বোচ্চ শাস্তি হয়, যাতে আমার বাচ্চাটার ক্ষতি হয়েছে আর কোনো বাচ্চার ক্ষতি না করতে পারে। এদিকে ভুল চিকিৎসা ও ভুয়া সিল প্যাড ব্যবহারের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ওই ভুয়া ডাক্তার। আমি ডাক্তার না ভাই, এটা আসলে ছাপানোর সময় ভুল করা হয়েছে। আমি আসলে পল্লী চিকিৎসক একজন, আমার যদি হয় তাহলে অন্যায় হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। গ্রাম্য চিকিৎসক তো চিকিৎসা দেওয়াই তো উচিত না। আমাদের কাছে অভিযোগ করলে, অফিসিয়ালি অভিযোগ আসলে আমরা এটা তদন্ত করে দেখি। আমার কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমি পাইনি, কিন্তু যদি পেয়ে থাকি এবং যদি দেখি যে আসলে কোনো শিশুর জীবন এরকম সংকটাপন্ন অবস্থায় আছে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জ প্রেস ক্লাবে পুলিশ সদস্যের নাম ব্যবহার করে অবৈধভাবে ভূমি দখলের চেষ্টা ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদী দখল ও দূষণ দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ কর্মী ও এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আলী আক্কাস সহ অনেকেই। সিরাজগঞ্জ জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় স্কাউট পারদর্শিতা ব্যাচ কোর্স ও ক্লাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিবি পৌরসভা দমদমা বাইতুল আমান জামে মসজিদে আর্থিক সহায়তা প্রদান করেন জয়পুরহাট জেলা ছাত্রদল নেতা ও মেয়র প্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল। এ সময় মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক সহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। নওগাঁর চকলি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। নরসিংদীর বেলাবতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে 2 জনকে 3 মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উম্মে হাফসা নাদিয়া, থানার ওসি SM আমানুল্লাহ। টাঙ্গাইলে নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে মাত্র 5 টাকায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চাঁদের কক্ষপথে 10 দিনের ঐতিহাসিক যাত্রা শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 এর নভোচারীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক 6 মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতার পর নভোচারীরা সফলভাবে বায়ুমণ্ডলে পুনর্প্রবেশ করেন। চাঁদের কক্ষপথে ভ্রমণ শেষে মহাকাশযানটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এই ঘটনা ঘটে। এর মধ্যে দিয়ে নভোচারীদের চাঁদে যাওয়া ও ফিরে আসার 6,94,481 মাইল দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় সকাল 6:07 দিকে আর্টেমিস 2 এর 4 নভোচারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করেন। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
দর্শক, আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে সমঝোতা ভঙ্গের অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট, কার্যকারিতা হারালো গণভোট, হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলাদেশমুখী তেল গ্যাসের জাহাজ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ, ওয়াকআউট, শফিকুর বলেন ভবিষ্যতে দেখা হবে। 133 অধ্যাদেশের মধ্যে সংসদে পাশ হলো 91টি। অর্থনীতির সব সূচকই চাপে, মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান। সমকাল শিরোনাম করেছে সময়মতো যক্ষ্মার টিকাও মেলেনি, নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা, সরকারের বিরুদ্ধে সমঝোতা ভাঙার অভিযোগ, ডিপোতে ঘাটতি, হরমুজেও সুখবর নেই। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আওয়ামী লীগের লুটপাটের ধ্বংস অর্থনীতি, সংসদে অর্থমন্ত্রী, উৎকণ্ঠায় শান্তি আলোচনা, হরমুজে বাংলাদেশের জাহাজ ফিরিয়ে দিল ইরান। যুগান্তর শিরোনাম করেছে যুদ্ধবিরতি ঘোষণা দ্রুত সুফল পাচ্ছে না দেশের মানুষ, বিশেষজ্ঞদের অভিমত। 16 বছরের সীমাহীন লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সংসদে অর্থমন্ত্রী। সংস্কার নিয়ে বিতর্ক থেকেই গেল, কার্যকারিতা হারালো 20 অধ্যাদেশ। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ইউএস ইরান টক্স অন ট্র্যাক অ্যামিড ট্র্যাক ভায়োলেন্সেস, 20 অডিয়েন্স লসেস ভ্যালিডিটি। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 6 সপ্তাহ যুদ্ধের পর আজ আলোচনার মঞ্চে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, ইসলামাবাদের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ সংসদে 91 বিল পাস, ফের বিরোধী দলের ওয়াকআউট, 15 এপ্রিল পর্যন্ত অধিবেশন মুলতবি। রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নেয় 95 শিশু, উচ্চ জন্মহার দেশের জন্য মরার উপর খাড়ার ঘা, জন্ম নিয়ন্ত্রণে শরণার্থীদের অনাগ্রহ। এবং গভীর রাতেও রাজধানী পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, ডিজেল সংকটে ব্যাহত চাষাবাদ, শঙ্কায় কৃষকরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।